ঈদের ছুটির শেষ দিনে পরিবার নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়ক পথে স্বস্তির যাত্রা, নৌপথেও নেই ভোগান্তি। ট্রেন ছাড়ার কথা 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কিন্তু এখনো ট্রেন ছাড়ে নাই। এখন তো ঈদের সিজন না, মানুষ আসতেছে গ্রামে যাইতেছে মানুষ, তারপরে ট্রেনে লেট। জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে না, পরিদর্শন শেষে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দখলদারদের তালিকা হলেও এখনই উচ্ছেদ নয়, প্রয়োজনে যাচাই বাছাই করে পুনর্বাসন। আমরা জনগণের সরকার, জনগণকে কমফোর্ট দেওয়ার জন্য আমরা আমাদের সমস্ত পরিকল্পনা করব। নারায়ণগঞ্জে বেপরোয়া কিশোর গ্যাং জড়াচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধে। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পুলিশের। ঈদের সরকারি ছুটির শেষ দিনেও কক্সবাজারে পর্যটকদের ঢল। পরিবার পরিস্বজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন ভ্রমণ পিপাসুরা। দর্শক আমন্ত্রণ, সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঈদের ছুটি শেষে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের চাপ লক্ষ্য করা যায়। চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ এসে পৌঁছাতে শুরু করে। সাধারণ যাত্রীরা জানান, নৌপথের যাত্রা ছিল বেশ স্বস্তিদায়ক। জানান, পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে আবার কর্মব্যস্ত জীবনে ফিরছেন তারা। আজ শেষ হচ্ছে ঈদুল আজহার 7 দিনের সরকারি ছুটি। পরিবারের সাথে, মা বাবার সাথে অনেক ভালো কাটাইছি, আত্মীয় স্বজনের সাথে। এখন জীবিকার তাগিদে আবার ঢাকাতে চলে আসছি। এর আগে ঈদে আমরা আসা যাওয়ার সময় অনেক সিন্ডিকেট হয়েছে। গ্রামে গিয়ে আলহামদুলিল্লাহ ঈদে উদযাপন ভালোই করেছি, এবং আসার জন্য যে যাতায়াত ভাড়াটা 300 টাকা করা হয়েছে, অনেক আমরা এতে খুশি হয়েছি। এদিকে রবিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় যাত্রীদের ভিড়। ভোগান্তি এড়াতে কিংবা জরুরি কাজের কারণে যারা ঢাকায় ছিলেন তাদের অনেকেই এখনো বাড়ির পথে রওনা হচ্ছেন। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় দেখা গেছে। নির্ধারিত সময়ে স্টেশন ছাড়তে পারেনি বেশ কয়েকটি ট্রেন। এতে প্ল্যাটফর্মে অপেক্ষমান যাত্রীদের ভোগান্তি বেড়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম জানান, বৈরী আবহাওয়া, যাত্রীদের নিরাপত্তা সহ অন্যান্য কারণে কিছু ট্রেন বিলম্বে যাতায়াত করছে, কিন্তু শিডিউল বিপর্যয় হয়নি। তবে এবারের ঈদ যাত্রা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আসলে যাত্রীরা ভোগান্তির মধ্যেই আছে। ট্রেন সবগুলোই শিডিউল মতো যাচ্ছে না বা শিডিউল মতো আসতেছে না। সবাই অপেক্ষায় বা অনেকটা সময় বসে থাকা লাগতেছে। ট্রেন ছাড়ার কথা 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কিন্তু এখনো ট্রেন ছাড়ে নাই। একটু আগে সামনে একটা ট্রেন ছেড়ে গেছে, ওই ট্রেন যাওয়ার তো 15-20 মিনিট পরে স্যার, প্রায় 1 ঘন্টা লেট। এদিকে ঈদের ছুটি কাটিয়ে সড়ক পথে নির্বিঘ্নেই কর্মস্থলে ফিরছে মানুষ। এখন পর্যন্ত তেমন চাপ নেই সড়ক মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ সহ অন্যান্য মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বাড়লেও কোথাও যানজট নেই। স্বস্তিতেই পরিবার পরিজন নিয়ে রাজধানী সহ কর্মস্থলে ফিরছে মানুষ। যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে পুলিশ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রী চাপ, তবে নেই যানবাহনের দীর্ঘ সারি। ফিরতি যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 16টি ফেরির পাশাপাশি যাত্রী পারাপারে রয়েছে 20টি লঞ্চ। সকাল সকাল বেরিয়েছি যাতে তাড়াতাড়ি যাওয়া যায় গন্তব্যে, দ্রুত যাওয়া যায়, এই জন্য মোটরসাইকেল। ঘাট ব্যবস্থা এপারে তো এখন পর্যন্ত ঠিক আছে। এখন আগামী 2-3 দিন কি হবে বলতে পারতেছে না, যেহেতু অনেকেরই ছুটি এখনো শেষ হয়নি। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে আমাদের বহরে মোট 16টি ফেরি আছে। আর দৌলতদিয়া প্রান্তিকে 3, 4 ও 7 নম্বর ঘাটে 3টি ঘাটের মাধ্যমে আমরা লোড আনলোড করছি।
সকাল থেকে গত 2 দিনের তুলনায় পারাপারের জন্য আগত গাড়ির সংখ্যা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। ঢাকামুখী মানুষের খবর জানাতে রাজবাড়ী ঘাট থেকে যোগ দিবেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। জ্যোতি বলছিলেন আসলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যতম একটি প্রদেশ দৌলতদিয়া ঘাট, এই দৌলতদিয়া ঘাটে কিন্তু কর্মস্থলমুখী যে মানুষের এবং যানবাহনের যে চাপ সেটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে রয়েছে দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাট। ক্যামেরার সাথে যদি দেখাই তাহলে কিন্তু এই 7 নম্বর ফেরিঘাটের যে 3টি পকেটে কিন্তু এখন যানবাহন, কিন্তু এখান থেকে যে আপর সড়ক, সেই আপর সড়কে অপেক্ষমান ঢাকামুখী যানবাহনগুলো রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু এই পন্টন থেকে ফেরিঘাট থেকে নামার পরে এই সেই অপেক্ষমান যানবাহন রয়েছে, সেই যানবাহনগুলো কিন্তু এখান থেকে ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো সকাল আমরা যে চিত্রটি দেখেছি যে যানবাহনের চাপ কিন্তু যতটা কম ছিল, সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন এবং যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে এবং ফেরি কিন্তু কি মুহূর্তের মধ্যে, কিছু সময়ের মধ্যে আমরা দেখেছি যে ফেরিতে যে যানবাহন এবং যাত্রী সেটি কিন্তু ভরে যাচ্ছে এবং এখান থেকে ছেড়ে যাচ্ছে। মানে যারা ঘাট সংশ্লিষ্ট দপ্তর সমূহ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী এবং যানবাহনের চাপ যেমন বাড়ছে, আসলে এই চাপটি কিন্তু আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। কেননা এখনো কিন্তু সরকারি ছুটি আজকে শেষ হলেও বেশ অন্যান্য যে সকল কর্মমুখী প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো কিন্তু অনেক ছুটি, এখনো দীর্ঘ ছুটি রয়েছে, যার কারণে কিন্তু আরো কয়েকদিন এই যে দক্ষিণবঙ্গের মানুষের যারা ঘরমুখ হয়ে খেলে নিবে তাদের চাপটা থাকবে। আমরা কিন্তু যাত্রীদের সঙ্গে কথা বলেছেন যে ঈদের আগে তারা যেভাবে নির্বিঘ্নে আসলে বাড়িতে এসেছিলেন, ঠিক এইভাবে কিন্তু এখন তারা আবার তাদের যে গন্তব্য সেই তারা যাচ্ছেন এবং পথে বা তাদের কোনো ভোগান্তি বা দীর্ঘ যে যানজটে সেই ভোগান্তি তাদেরকে করতে হয়নি। তবে তারা স্বস্তি যে ঈদ যাত্রা সেটি কিন্তু এবার পালন করতে পেরেছেন। এই ছিল আসলে মাত্র। রুবেল, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। ভোলার মনপুরা তজুমউদ্দিন নৌরুটে চলা একমাত্র সি ট্রাকটি বন্ধ প্রায় 2 মাস ধরে। এতে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন শত শত যাত্রী। বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিতে হচ্ছে তাদের। এজন্য বিআইডব্লিউটিসির উদাসীনতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। মনপুরা তজুমউদ্দিন নৌরোড উত্তাল মেঘনা পাড়ি দিতে একমাত্র ভরসা ছিল বিআইডব্লিউটিসির সি ট্রাক ST ইলিশা, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 2 মাস ধরে বন্ধ নৌযানটি। ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিষিদ্ধ ট্রলারে প্রতিদিন চলাচল করছেন 5 শতাধিক যাত্রী। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন ঝুঁকি নিয়ে চলাচল করলেও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ নির্বিকার। সিটাক বন্ধ থাকার কারণে যে ট্রলার যাতায়াত করে এটাতে খুব রিস্ক। ট্রলারে আসতে হচ্ছে দীর্ঘ মেঘনা নদী পাড়ি দিয়ে, এটা জীবনের ঝুঁকি না? এটা তো ভয়াবহ অবস্থা। যে তাদের গাফিলতি, তাদের যে অবহেলা, সাধারণ জনগণের ভোগান্তি, এটা নিয়ে আমাদের। বর্ষা মৌসুমে মেঘনা অনেক উত্তাল থাকে, তো এই সময়টাতে আসলে ট্রলার দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। নিষিদ্ধ হলেও কর্তৃপক্ষের নাকের ডগায় ট্রলার চলাচল করছে। ডেঞ্জার জোনে কিভাবে এসব নৌযান চলছে জানতে চাইলে বিআইডব্লিউটি এর কর্মকর্তার দাবি কিছুই জানেন না তিনি। কিন্তু ট্রলার অবৈধভাবে চলার কোনো ওয়ে নাই, কারণ এটা এখন একটা অশান্ত মৌসুম আর আমাদের এখান থেকে ট্রলার চলার কোনো পারমিশন আমরা দেইনি। যদি এটা চলে থাকে তাহলে আমরা দেখি এটা কঠোর মনিটরিং ব্যবস্থা করে এটা বন্ধ করার ব্যবস্থা করব। বিআইডব্লিউটিসির দাবি, ইজারাদারের মেয়াদ শেষ হওয়া এবং ইঞ্জিন সংক্রান্ত জটিলতায় সি ট্রাক চালু করতে দেরি হচ্ছে। দ্রুত বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তারা। টেন্ডার জটিলতার কারণে এটা শেষ হয় নাই। টেন্ডারে যে পেয়েছে তার আমরা শেষ করতে পারি নাই। আমরা চেষ্টা করছি, দেখি এই বিকল্প কি করা যায়। নৌপথের এই দুর্ভোগ ও জীবনের ঝুঁকি এড়াতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও সি ট্রাক চালুর দাবি স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেবে না সরকার। পরিদর্শন শেষে ঠিক এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে যান তিনি। এ সময় মন্ত্রী বলেন, এই জায়গা ঘিরে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। শিগগিরই সেখানে নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে, তবে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না।
যাচাই বাছাই করে প্রয়োজনে পুনর্বাসন করা হবে। জঙ্গল সলিমপুর রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী। বলেন, সরকার দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যেই সন্ত্রাসীদের অভয়ারণ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার। সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে বাইজুদ লিংকের আশেপাশে, যেখানে এখনো বসতি নাই, সেই জায়গাটা চিহ্নিত করে সেটা মোটামুটি ডিমার্কেটেড করা হয়েছে। জেলা প্রশাসন সেটা ব্যবস্থা নেবে বুঝিয়ে দেওয়ার জন্য। জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, ছিনতাই, ডাকাতি, চুরি সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সচেতন নাগরিকরা বলছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশ বলছে, কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিবাদ ও অভিভাবকদের সচেতনতা। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় স্থানীয় কয়েকটি গ্রুপ। সম্প্রতি জেল খাটার অভিজ্ঞতা নিতে এক শিশুকে হত্যা করে কিশোর গ্যাংয়ের 6 সদস্য। পরবর্তীতে মামলা হলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ফতুল্লা রেল স্টেশন এলাকায় আড্ডা দিত। এক পর্যায়ে তাদের মধ্যে কৌতূহল জাগে কিভাবে জেল খাটার অভিজ্ঞতা নেওয়া যায়। পরে হত্যার সিদ্ধান্ত নেয় তারা। সম্প্রতি কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্বারা হামলার শিকার হন র্যাবের 4 জন সদস্য। পুলিশকে পিটিয়ে শটগান ছিনতাইয়ের ঘটনাও ঘটিয়েছে তারা। পুলিশের তথ্য মতে গত 1 বছরে নারায়ণগঞ্জে 12টি হত্যাকাণ্ড সংঘটিত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসব ঘটনায় মামলাও হয়েছে অর্ধশতাধিক। দিন দিন তাদের দৌরাত্ম্য বাড়তে থাকায় উদ্বিগ্ন স্থানীয়রা। সবচেয়ে বড় ব্যাপার হিতাহিত কম, জ্ঞান কম, ছোট মানুষ, তারা আসলে মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিষয়টা বুঝে না। মাদকাসক্ত নিয়েই তারা তাদের পরিবার যেমন শেষ করছে, তারা তাদের সমাজের এটাকে একটা খারাপ রূপ ধারণ করছে। রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে এই গ্যাং এই কালচারটাকে তৈরি করেছে। সচেতন নাগরিকরা বলছেন, বয়স কম এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় সহজেই জামিন মিলছে কিশোর অপরাধীদের। কিশোর গ্যাংদের আদালতে হাজির করলে কিশোরদেরকে সংশোধনাগারে পাঠানো হচ্ছে। কেমন সংশোধনাগার? ওখান থেকে এসে আরও বেশি তাদের অপতৎপরতা চলে, আরও বেশি সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ে। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রশ্রয়ের কারণে আজকে এই কিশোরকে মাথাচাড়া দিয়ে উঠেছে। ভয়াবহ অবস্থা। পুলিশ বলছে, যে কোনো অন্যায় রুখতে ব্যাপক তৎপরতা রয়েছে তাদের। তবে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিবাদ ও অভিভাবকদের সচেতনতা। কেউ যদি অপরাধ করেও ফেলে, তার ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। তো এইটা হলো সামাজিক নৈতিক অবক্ষয় আমরা মনে করছি। এটা আমরা এগুলো নিয়েও কাজ করছি, আসলে সামাজিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এগুলো করছি। তারপর আমাদের রেগুলার পুলিশিং তো আছেই। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীগুলি খুবই অর্গানাইজড ওয়েতে এখন এই অপারেশনগুলো করছে এবং আশা করি আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। টহল থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলি আছে সেই জায়গাগুলি এই যৌথ বাহিনী মুভ করছে এবং আমরা একটা মোটামুটি একটা করেছি যে 2 ধরনের সাদা পোশাকের যে অপারেশনগুলো, তার সাথে পোশাকি পুলিশ, সব মিলিয়েই আমরা এখন একটা কম্বাইন অপারেশনে সবসময় থাকবো। কিশোর গ্যাংয়ের আধিপত্য কেবল আইন শৃঙ্খলার অবনতি নয়, বরং একটি প্রজন্মের ধ্বংসের ইঙ্গিত, এমনটাই মনে করে নারায়ণগঞ্জবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এবার জানাবো হাম পরিস্থিতির খবর। এ বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে, আর হামের প্রকোপ নিয়ে চিকিৎসকরা আসলে কি বলছে, একটু বিস্তারিত জানাবেন। যদি দেখুন, আজকে সিলেটের জন্য একটু স্বস্তির খবর, কারণ সকাল থেকে আমরা কোনো মৃত্যুর খবর এখন পর্যন্ত পাইনি। প্রতিদিন সকালে আসলে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর খবরে আমাদের ঘুম ভাঙে, সেক্ষেত্রে আজকের দিনটি অনেকটা স্বস্তির বলা যায়। তবে সংক্রমণের দিক থেকে কোনো স্বস্তির খবর নেই, কারণ প্রতিদিনই হাসপাতালে যে রোগী ভর্তির যে সংখ্যা বা চাপ, সেটি কিন্তু অব্যাহত আছে। আজও নতুন করে আসলে হাসপাতালের যে রোগী ভর্তির যে সারি, সেই সারি আজও অব্যাহত আছে এবং
আমরা এই মুহূর্তে যে হাসপাতালে আছি, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যে হাসপাতালে গতকাল বেশ কিছু বেড আসলে ফাঁকাই ছিল, আজকে আবার সেই বেডে রুগী ভর্তি হয়েছেন। অর্থাৎ নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে সেই চাপটা আসলে আবারও বাড়ছে। চিকিৎসকরা মনে করছেন যে ঈদের ছুটিতে যেহেতু এটি একটি সংক্রমণ ব্যাধি রোগ, ফলে যারা গ্রামে গিয়েছেন বা গ্রাম থেকে আবার শহরে ফিরবেন, ফলে এই ট্রান্সমিশনটা হওয়ার শঙ্কা রয়েছে, অর্থাৎ সংক্রমণ বাড়ার একটি শঙ্কা রয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যেহেতু বেশিরভাগ শিশুকেই বিশেষ টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে টিকার আওতায় আনা হয়েছে, ফলে সংক্রমণ বাড়বে না এমনটি তারা আশা করছে, বা বাড়লেও যারা টিকা নিয়েছে তাদের খুব একটা শারীরিক জটিলতা তৈরি হবে না। এছাড়া স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বলছেন যে যেহেতু 6 মাসের নিচের শিশুরাও আসলে হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হচ্ছেন বা হামের আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে তাদের যেহেতু টিকা দেওয়ার সুযোগ নেই, তাদের ক্ষেত্রে অভিভাবকদের অতিরিক্ত সতর্কতা, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার কথা বলছেন, এবং পাশাপাশি তাদের যে পুষ্টিহীনতার যে বিষয়টা সেই বিষয়ে আসলে অভিভাবকদের নজর দিচ্ছেন, তারা যাতে পুষ্টিহীনতা না ভোগে সেজন্য অভিভাবকদের অতিরিক্ত সতর্কতার পরামর্শ তারা দিচ্ছেন। জ্যোতি। কোরবানির ঈদ ঘিরে যশোর ও বাগেরহাটে চামড়া শিল্পে প্রাণচাঞ্চল্য ফেরার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। সরকার দাম নির্ধারণ করে দিলেও মাঠ পর্যায়ে সেই মূল্য মিলছে না বলে অভিযোগ বিক্রেতাদের। অন্যদিকে ব্যবসায়ীরাও বলছেন উৎপাদন খরচ বৃদ্ধি, বকেয়া আদায় না হওয়া এবং ট্যানারি পর্যায়ে চাহিদা কমে যাওয়ায় সংকট বেড়েছে। কোরবানির ঈদ শেষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহৎ চামড়ার হাট যশোরের রাজারহাটে চলছে বেচাকেনা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বাজারে নেই সেই চিরচেনা ব্যস্ততা। যেখানে প্রতি বছর 20 থেকে 25,000 চামড়া ওঠে, সেখানে এবার এসেছে 10,000 চামড়া। সরকার ঢাকার বাইরে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 57 থেকে 62 টাকা, খাসির চামড়া 25 থেকে 30 টাকা এবং বকরির চামড়া 22 থেকে 25 টাকা নির্ধারণ করলেও বাস্তবে মিলছে না সেই দাম। গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 200 থেকে 500 টাকায়, আর ছাগলের চামড়া 20 থেকে 50 টাকায়। আমরা সংরক্ষণের জন্য এটা হিমাগার হলে ভালো হয়, তো অনেকদিন যাবতই বলতেছি, তাই এর কোনো উদ্যোগ নেই। সরকার যে দামটা ঠিক করতে সেটা আমরা হাটঘাটে বা যারা ব্যাপারী তারা পায়, কারণ হলো এগুলো হলো সিন্ডিকেট যদি পায় না। পাইকারি ব্যবসায়ীদের দাবি শ্রমিকদের মজুরি ও লবণের দাম বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ট্যানারি মালিকরাও অনেক ক্ষেত্রে নির্ধারিত মূল্য দিচ্ছেন না বলে অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। প্রথমে 400 টাকার বীজ, এখন 200 টাকার বীজ করছেন। আমাদের খুব লসের বাড়ি খাই গেলাম। আমরা যারা মৌসুমী ব্যবসায়ী এই ব্যবসাটাকে ধরে রাখছি, তো আমরা হতাশ, আমরা সঠিক মূল্য পাচ্ছি না। মাঠ পর্যায়ে সরকার নির্ধারিত দামে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। তাই ব্যবসা টিকিয়ে রাখতে বকেয়া আদায় সহ চামড়া সংরক্ষণাগারের দাবি ব্যবসায়ীদের। সরকার অবশ্যই এই চামড়া শিল্পের প্রতি একটি পজিটিভ একটি উদ্যোগ রাখবে। একই চিত্র বাগেরহাটেও। জেলার বিভিন্ন এলাকা থেকে মৌসুমী ব্যবসায়ী ও মাদ্রাসার প্রতিনিধিরা চামড়া সংগ্রহ করলেও অনেক স্থানে দেখা মেলেনি বড় ব্যবসায়ী কিংবা ট্যানারি প্রতিনিধিদের। ফলে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। ক্যাশ টাকা তো পাই না, 300 টাকার মাল 200 টাকা বলে, 500 টাকার মাল 300 টাকা বলে, 1000 টাকার মাল 600 টাকা বলে নিয়ে যাই 3 মাসের কথা কয়ে 1 বছর 2 বছর আমরা টাকা পাই না। কিন্তু আগে চামড়ার দাম ছিল, আগে অনেক লোক ছিল, এখন চামড়া চলে না, এখন লোকও নেই। প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, চামড়ার দামটা যেন সেভাবে বৃদ্ধি পায়। সরকার যে বলে লবণ আমাকে ফিরিয়ে দিচ্ছে, তার সেই লবণ কই? সারা জীবনে আমরা কিনেই ব্যবহার করি, আমরা সরকারি কোনো সহযোগিতা পাই না। কার্যকর বাজার তদারকি ও ট্যানারি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত না করা হলে সংকট আরও গভীর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঈদের সরকারি ছুটির শেষ দিনেও কক্সবাজারে পর্যটকের ঢল রয়েছে। পরিবার পরিজন নিয়ে সমুদ্র স্নানে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, সৈকতের চিত্র জানাবেন, আর বুকিং নিয়ে হোটেল মোটেল মালিকরা কি বলছেন জানাবেন। জ্যোতিষ সৈকতের অবস্থা এখন হচ্ছে টইটম্বুর। দীর্ঘ কর্মব্যস্ততা আর নগর জীবনের ক্লান্তি দূর করতে কক্সবাজারে যারা শেষ মুহূর্তে ছুটে এসেছেন তাদেরকে আমরা দেখছি। একেবারে লাখো পর্যটকে কক্সবাজার সমুদ্র সৈকত ভরপুর হয়ে উঠেছে, টইটম্বুর হয়ে উঠেছে। যতদূর আমার চোখ যাচ্ছে পর্যটকের যে ঢল আজকে শেষ দিনে আমরা দেখতে পাচ্ছি। একেবারে লাখো পর্যটক
যে পর্যটক না আসলে এই কক্সবাজার সমুদ্র সৈকতকে একেবারে অসহায় মনে হয়, সেই কক্সবাজার সমুদ্র সৈকত আজকে পর্যটকদের পদবারে মুখরিত হয়ে উঠেছে। সবার মুখে হাসি। যারা ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে হোটেল মোটেল 450 শতাধিক হোটেল রয়েছে এখানে, সেই সব হোটেলের অধিকাংশ হোটেলে প্রায় 80% পর্যন্ত বুকিং হয়েছে এবং বিশেষ করে যেসব হোটেল 5 তারকা মানের সেই সব হোটেল কিন্তু একেবারে শতভাগ বুকিং হয়ে গেছে এবং এর কারণে আজকে শেষ দিনে যে জমে উঠবে, এত মানুষ আসবে, সেটা কিন্তু ব্যবসায়ীরা একেবারে ঈদের পরের দিন থেকে খুব চিন্তিত অবস্থায় ছিল। যে পরিস্থিতি ছিল সেই কারণেই মূলত আজকে যেহেতু প্রচুর পরিমাণে পর্যটকের যে সমাগম সেটি দেখতে পাচ্ছি এবং এ কারণে কিন্তু শুধু পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ যত স্টেক হোল্ডার আছে সবাই কিন্তু সবার মুখে হাসি ফুটেছে। জ্যোতি, এহসান, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। দর্শক, এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।